একটা দেশ গভর্ন করবেন, একটা দেশ শাসন করবেন, সেখানে বিপুল সংখ্যক তরুণদের ইমোশনটাকে যদি আপনি পাত্তা না দেন, বিপুল সংখ্যক তরুণদের কি চায়, তারা কি ধরনের বাংলাদেশ চায়, এটার ব্যাপারে যদি আপনি মানে অবজ্ঞাপ্রসূত থাকেন বা এটাকে যদি আপনি নেগলেক্ট করেন, তাহলে আপনি এই দেশকে শাসন করতে পারবেন কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না। এই কারণে আমরা সংস্কারের জিনিসটাকে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি নিয়েছি এবং এটা করতে গিয়ে অনেক ধরনের গঞ্জনা, অনেক ধরনের অভিযোগ, অনেক যে অনুযোগ আমাদের বিরুদ্ধে এসেছে, তবুও আমরা মনে করেছি যে সংস্কারের কথা আমাদের বলতে হবে। এবং আমাদের দলের আহ্বায়ক তিনি খুব চমৎকার ভাবে কথাটাকে ডিফাইন করেছেন, মৌলিক সংস্কার, এই শব্দটাকে তিনি আমাদের দলের পয়েন্ট করেছেন এবং আমরা বলে দিচ্ছি যে আমরা যে ধরনের সংস্কার চাই এটা আসলে মৌলিক সংস্কার। এবং এখানে আমাদের কাছে ন্যূনতম সংস্কার, নির্বাচনী সংস্কার, মৌলিক সংস্কার এগুলো একই জিনিস। মানে যেমন আসিফ সালাম এখানে মির্জা ভাই আছেন, তার পরিচিত বন্ধু এবং আমাদের অনেকে পরিচিত, তিনি চমৎকারভাবে বলেছেন যে নির্বাচনী সংস্কার হচ্ছে আলাদা কোনো সংস্কার নেই। আপনি নির্বাচনী সংস্কার করতে গেলেও আজকে নির্বাচনের দায়রার বাইরে আসতে হবে, নির্বাচন কমিশনের বাইরে আসতে হবে, আপনাকে বিচার বিভাগে হাত দিতে হবে, আপনাকে নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে লিমিট করতে হবে। যেটা এখন নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে তার দায়রার মধ্যে আনার যে চেষ্টা, এটাকে অনেক দল বলছে যে নির্বাহী বিভাগকে আপনার কাজ করতে দিতে চাচ্ছেন। আসলে ব্যাপারটা তা না। নির্বাহী বিভাগ বাংলাদেশের রাষ্ট্রের নির্বাহী বিভাগ তথা প্রধান নির্বাহী, যিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকেন, তিনি আসলে বরাবর সীমা লঙ্ঘন করেন, তিনি সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীকে আমরা একটা সীমার মধ্যে আনতে চাচ্ছি, তার দায়ের মধ্যে তাকে রাখতে চাচ্ছি। এটাকে তার কর্তৃত্ব খর্ব করার বিষয় হচ্ছে না, বরং তার কর্তৃত্বটাকে সুন্দর করে ডিফাইন করার একটা ব্যাপার আছে। তো এই জিনিসগুলো আমরা যখন মৌলিক সংস্কার নিয়ে কাজ করেছি, আমাদের একটা প্রধানত আমরা যে জিনিসটা বারবার প্রশ্ন করেছি যে কেন বাংলাদেশে একেবারে ঘটনা না ৭২ সাল থেকে এটাই ইতিহাস যে নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে বারবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে। আপনি ৭২ থেকে ৭৫ সালে দেখেন এবং এরপরে সামরিক শাসন, নানা ফর্মেটের শাসন আমরা দেখলাম, এরপর নির্বাচনী ব্যবস্থা আসলো এবং নির্বাচনী ব্যবস্থা এসে প্রত্যেকবার রাজনৈতিক দলগুলো যেটা করেছে ক্ষমতা কোনো না কোনো ফর্মেটে কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং তার বিরুদ্ধে হয় গণ আন্দোলন হয়েছে অথবা গণ আন্দোলন করার মতো ফোর্স যদি না থেকে থাকে তাহলে কূপ ঘটেছে। এবং কূপ ঘটার পেছনে এটাই ছিল যে আপনারা রাজনৈতিক সমাধান করতে পারছেন না, সুতরাং আমাদের ক্ষমতা ব্যবহার করতে হবে, এটাই বলা হয়েছে। তাহলে এই যে বাংলাদেশে নানা ধরনের ১-১১ আজকে আমাদেরকে ১-১১ ভয় দেখানো হয় যে আমরা নাকি সংস্কারের কথা বললে নাকি ১-১ আসবে, কিন্তু ১-১ তো ঘটেছেই বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাবে এবং রাজনৈতিক দলগুলো যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায় সেটার মানে একটা প্রতিক্রিয়া হিসেবে দেখা ১-১ মতো ঘটনাগুলো ঘটেছে। তো নির্বাচিত সরকারগুলো যে এসে দেখেন, আমি বলছি নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার মানে গণতান্ত্রিক সরকার না। বাংলাদেশের নির্বাচিত সরকারগুলো গণতন্ত্র দিতে পারে নাই বাংলাদেশে। এই নির্বাচিত সরকারগুলো বরং বাংলাদেশে অনির্বাচিত শাসন নিয়ে এসেছে। এখন আমাদের সমস্ত সংস্কারের একটা প্রধান বিবেচনা হচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে তাকে যদি মানুষ ৫০ বার ভোট দেয়, ৫০ বার ক্ষমতায় থাকে, কিন্তু একবারও মানুষের ম্যান্ডেটের বাইরে ক্ষমতায় থাকতে পারবে না। একবার তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবে, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেবে, আবার আনবে। এই ইজুল খেলার দরকার নেই। আমরা একটা স্থায়ী ব্যবস্থা চাই যার মধ্য দিয়ে মানুষের ভোটের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না। এটাই মৌলিক সংস্কার। ফলে যারা নির্বাচনের দাবি জানাচ্ছে, সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না, তাদের ইস্যু হচ্ছে যে কোনো ভাবে ক্ষমতায় যেতে হবে, নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে। যারা মৌলিক সংস্কারের কথা বলছে তারাই আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পক্ষে। অর্থাৎ এনসিপি যে আজকে এনসিপি সহ এখানে অন্যান্য সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা মৌলিক সংস্কারের প্রশ্নে নিজেদের কমিটমেন্টটা দেখিয়ে এসেছেন, তারা আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান। এমন না যে সুষ্ঠু নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবেন, কিন্তু বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে তারা সুষ্ঠু নির্বাচনের কথাটা বলেছেন। এখন এই যে ক্ষমতাটা খর্ব করার কথাটা এসছে, মানে ক্ষমতাটাকে একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে রাখার কথা এসছে, দেখেন যখনই বাংলাদেশে ২/৩ পেয়েছে কোনো দল, প্রলয়ঙ্কারী সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে, মানে ডেভাস্টেটিং।